আসসালামু আলাইকুম। আমরা জিএফআই এর গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই সাবজেক্টের মডিউল ই রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল এই অধ্যায় থেকে আমরা দেখব। এখানে মোট প্রশ্ন দেওয়া আছে 22টি প্রশ্ন আলোচনা করা আছে। 22টি সবগুলি আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা গুরুত্বপূর্ণগুলো আলোচনা করব। তো প্রথমত সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আছে, সংজ্ঞামূলক প্রশ্নগুলো আমরা আগে দেখব এবং পড়ব। প্রত্যেকটা সংজ্ঞামূলক প্রশ্ন আমরা পড়ব, এটা একটাও মিস দেব না আমরা। তো প্রথমে বলা আছে, এটি ব্যাংকে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক কি বা বলতে কি বোঝেন? আচ্ছা, একটি ব্যাংকে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি? ঝুঁকি গ্রহণের চ্যালেঞ্জগুলো আমাদের এখানে চেয়েছে ইআরএম এটা এভাবে আসে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা দেখি একটু, এখানে প্রথমে আমাদের বলা আছে যে হোয়াট ডু মিন বাই রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইআরএমএফ। তো ইআরএমএফ কি? তো এন্টারপ্রাইজ মানে কি হচ্ছে একটা প্রতিষ্ঠান, তাই না? প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট মানে ঝুঁকি ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝি? কাঠামো, মানে ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো। একটা প্রতিষ্ঠানে যে বিভিন্ন প্রকার ঝুঁকি তৈরি হবে, সেই ঝুঁকিগুলোকে কিভাবে আমরা চিহ্নিত করব, কিভাবে এই ঝুঁকিগুলোকে প্রশমিত করব, কিভাবে ঝুঁকিগুলোকে মোকাবেলা করব, এই জন্য আমাদের দক্ষ লোকবল লাগবে, দক্ষ কমিটি লাগবে। কিভাবে আমরা লোকবল সেট আপ করবো, এই ঝুঁকি ব্যবস্থাপনা ঝুঁকি তৈরি হলে সেই ঝুঁকি এটা মিটিগেট বা ঝুঁকিকে মুখোমুখি করার জন্য কোন কোন অফিসার যাবে, এই যে একটা কাঠামো তৈরি করা, সেটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। যে একটা প্রতিষ্ঠানে, আপনি যে ব্যাংকে আছেন, সেই ব্যাংকে যদি কোনো ঝুঁকি তৈরি হয়, তাহলে কি আপনি সেখানে আছেন? আপনি কি দায়বদ্ধ, বা আপনি দায়বদ্ধ না, আপনি কি সেখানে অ্যাসাইন্ড অফিসার? না। প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ডেস্কে কাজ করার জন্য আলাদা আলাদা অফিসার অ্যাসাইন করা থাকে, তাই না? তাহলে এখানে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা হলো ঠিক ওই রকম, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে রিস্ক ম্যানেজমেন্ট মানে রিস্ক চিহ্নিত করা এবং রিস্ক প্রশমিত করা, শেষ। মানে রিস্ক চিহ্নিত করা মানে রিস্ক তৈরি হয়েছে, এটা আমরা টিক মার্ক দিলাম, রিস্ক আছে। আর একবার সেই রিস্ককে প্রশমিত করা মানে রিস্ক নাই, একবারে মিশিয়ে দেওয়া। তাহলে এর মাঝে যে কার্যাবলী, যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, এই সম্পূর্ণ কার্যাবলীর জন্য আমাদের দক্ষ লোকবল দরকার, ম্যান পাওয়ার দরকার, এবং যারা কাজ করবে তাদের একটা শ্রেণীবিন্যাস দরকার, যে কি কিভাবে কে কোন কাজে থাকবে। এইটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক। তাহলে এখন আমরা একটু পড়ে দেখি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথা, আমি যা বুঝাতে চাচ্ছি। আমরা এখন এই জিনিসটা যদি এখন একটু এভাবে দেখি, খুব ভালো মতো এই জিনিসগুলো একটা প্রশ্ন আমাদের বুঝতে হবে। প্রশ্ন বুঝলে কিন্তু আপনি সহজে লিখতে পারবেন এগুলা। কেউ এখানে কোনো নোট বই দেখে হুবহু লিখতে পারে না, বা লিখবেও না, বা লেখার বয়সও এটা নেই। আপনাকে জিনিসটা বুঝে তারপরে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, সহজ কথা, শেষ। তো এখানে যতই বলা থাক যে আমার বইয়ে জাদু আছে, জাদু মাদু কাজ করবে না, কারণ জাদু আপনার মুখস্থ হবে না। তো সে জাদু নিয়ে কাজ কি হবে? আপনি জাদু নিজে দেখাতে যখন পারবেন তখন হবে এটা, যে আপনি যখন নিজেই যখন সেটা লিখতে পারবেন, তখন সেটা আপনার ভালো কিছু হবে। তাছাড়া মুখস্থ এগুলো থাকবে না। তাহলে এই জিনিসটা মুখস্থ পড়ার জন্য, মানে বুঝে পড়ার জন্য, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু আমাদের আলাদা মিনিং করে আমরা জিনিসটা দেখি, আমাদের কাছে খুব ভালো হয়, আমাদের ব্রেনে সহজে থাকবে। আচ্ছা, তাহলে দেখুন, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হলো এমন একটি প্রক্রিয়া, প্রক্রিয়া বলতে কি বুঝি? যে প্রক্রিয়া বলতে একবার হয় কি শেষ না, এটা চলতেই থাকে।
এই কার্যক্রমটা চলতেই থাকে, প্রক্রিয়া যেটাকে বলে, তাই না? তাহলে এটা এমন একটি প্রক্রিয়া যেটি কি হয়, ব্যাংকগুলি তাদের ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত ঝুঁকি, এই দেখুন খেয়াল করুন, আমি কি বলেছিলাম আপনাকে, যে ঝুঁকি তৈরি থেকে শুরু করে ঝুঁকি মিটিগেট করা, মানে ঝুঁকি নিশ্চিহ্ন করা। তাহলে এই এখান থেকে এদের পর্যন্ত যে কার্যাবলী সম্পূর্ণ, ঝুঁকি তৈরি করা, ঝুঁকি চিহ্নিত করা, ঝুঁকি পর্যায়িতকরণ বা মূল্যায়ন, ঝুঁকির সাথে চিহ্নিত আরো যে আমাদের যে সম্পদ অ্যাসেট গুলো আছে সেগুলো কত ক্ষতিগ্রস্ত কি হবে এগুলো মূল্যায়ন করা, এই সম্পর্কিত যাবতীয় কার্যাবলী, ঝুঁকি প্রশমিত করা পর্যন্ত যাবতীয় কার্যাবলী যেগুলো আছে সেগুলো হচ্ছে এই কার্যাবলী কারা সম্পন্ন করবে, এটা ম্যান পাওয়ারের যে শ্রেণীবিন্যাসটা যেটা আমি বললাম একটু আগে। তো এখানে সে কথাই বলা আছে যে ঝুঁকিগুলো শনাক্ত করতে, মূল্যায়ন করতে, নিরীক্ষণ করতে, এই শব্দগুলো হয়তো আপনার মাথায় নাও আসতে পারে। আপনি বুঝতেছেন এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক বিষয়টা হচ্ছে আমরা কোন একটা কাঠামোকে আমরা সাধারণত ফ্রেমওয়ার্ক বলি, তাই না? যেমন আমরা অর্গানোগ্রাম কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, মানে ওখানে কি হবে, কে কার একটা প্রত্যেকটা ব্রাঞ্চে অর্গানোগ্রাম আছে, কে কার আন্ডারে থাকবে বা কার লাইনম্যান কে, এটা কিন্তু ওখানে থাকে, অর্গানোগ্রাম ব্রাঞ্চ অর্গানোগ্রামে থাকে, তাই না? তো তাহলে ওখানে আমরা অর্গানোগ্রাম দেখে আমরা সহজে বুঝতে পারি যে আমাদের হচ্ছে ম্যানেজারের আন্ডারে কে আছে, তার আন্ডারে কে আছে, তার আন্ডারে কে আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি অর্গানোগ্রাম দেখে। ঠিক আমাদের ওই রকম একটা শ্রেণীবিন্যাস, একটা কাঠামোগত শ্রেণীবিন্যাস, যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ঝুঁকি চিহ্নিতকরণ এবং ঝুঁকিকে একবার মিটিগেট করার জন্য ব্যবহার হবে। ঠিক ওই রকম একটা চিত্র। তাহলে এখানে আমরা ফ্রেমওয়ার্ক জিনিসটা তাহলে কি বুঝবো? ফ্রেমওয়ার্ক জিনিসটা এটা, যেটা আমি বললাম একটু আগে, যে আমাদের ঝুঁকির জন্য চিফ অফিসার থাকবে, সেখান থেকে তার আন্ডারে আমাদের থাকবে এ ঝুঁকির সাথে প্রত্যক্ষভাবে তারা কাজ করবে। তারপরে অধিক ঝুঁকি সম্পন্ন অফিসার এই আন্ডারে কাজ করবে, কম ঝুঁকি মিডল ঝুঁকি সম্পন্ন এই অফিসার, এটাই অফিসার, এর সাথে এই থাকবে অফিসার 1, অফিসার 2, অফিসার 3। এই যে একটা চিত্র, হ্যাঁ, মানে ঝুঁকি যদি তৈরি হয় তাহলে কে কিভাবে কাজ করবে এখানে আমাদের বর্ণনা করা থাকে, হ্যাঁ, কোন অফিসারকে, এটা জিনিসটার নামই হচ্ছে আমাদের কাছে ফ্রেমওয়ার্ক। তাহলে এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি একটা কাঠামো, ঠিক আছে? তো এখানে সেটাই বলা আছে, যে একই কথাই বারবার বলছি যাতে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে বিষয়টা যদি ধরতে পারেন আপনি লিখতে পারবেন। তাহলে ফ্রেমওয়ার্ক থাকলে আপনি মনে করবেন একটা চিত্র, কিসের চিত্র? একটা কাঠামো বা সংগঠনের চিত্র বা কোনো কার্য সম্পাদন করার চিত্র, বা যেটা বলা থাকবে যার ফ্রেমওয়ার্ক সেটার চিত্র আর কি। তাহলে এখানে ঝুঁকিগুলি শনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং নিরীক্ষণ করতে এবং পরিচালনা করতে ব্যবহার করা হয়। এই কাঠামোটি ব্যাংকগুলিকে তাদের সম্পদ, খ্যাতি এবং গ্রাহকদের রক্ষা করার জন্য কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, অনুশীলন স্থাপন এবং বজায় রাখতে সাহায্য করে। ইআরএমএফ ব্যাংকগুলিকে ঝুঁকি চিহ্নিত করতে এবং মূল্যায়ন করতে, সেগুলিকে অগ্রাধিকার দিতে এবং উপযুক্ত ঝুঁকি প্রশমন ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করে। এই কাঠামো ক্রেডিট ঝুঁকি, বাজার ঝুঁকি, এই ঝুঁকিগুলো একটু মনে রাখতে হবে আমাদের। ক্রেডিট ঝুঁকি, বাজার ঝুঁকি, সুনামগত ঝুঁকি, তারল্য ঝুঁকি, কর্মক্ষণ ঝুঁকিটা, সুনামগত ঝুঁকি সহ বিভিন্ন ধরনের ঝুঁকি কভার করে। এটি বিভিন্ন প্রবিধান এবং প্রতিপালন প্রয়োজনীয়তাগুলিকে বিবেচনা করে যা ব্যাংকগুলি অবশ্যই মেনে চলে। এরা কি করে, যে আমাদের ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে এই ধরনের প্রতিষ্ঠানের, যেমন বাংলাদেশ ব্যাংক, আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, এই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করে তার মেনে চলে। তাহলে এখানে আমাদের সর্বশেষে বলা আছে, সাময়িকভাবে ইআরএমএফ হলো নীতি, পদ্ধতি, অনুশীলনের একটি সেট বা প্রক্রিয়া যা ব্যাংকের দৈনন্দিন ক্রিয়াকলাপের ক্ষেত্রে ঝুঁকিগুলো শনাক্তকরণ, পরিমাপ এবং পরিচালনা করতে ডিজাইন করা হয়েছে। আচ্ছা, আমরা বুঝলাম ইআরএমএফ কি। এখন এখানে চ্যালেঞ্জের কথা বলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ব্যাংকে এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণের চ্যালেঞ্জ কি কি? ঝুঁকি ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব, এর চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ বিভিন্ন রকম থাকতে পারে। আপনার সাপোজ আপনি ধরুন আপনি কোন একটি আপনার ব্যাংকে কোনো কাজ করবেন, যেমন চেক পেমেন্ট দিবেন, বা পে অর্ডার ইস্যু করবেন, বা আর কি ডিপোজিট, বা যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে ধাপে 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 যায়, অন্য ব্যাংকে যায়, একজনের কাছে গেল ধাম করে মারে দিয়ে সিল দিয়ে ছাড়ে দিল, শেষ।
তাহলে সেখানে ওয়ান টাইম সার্ভিস বা ওয়ান স্টপ সার্ভিস, ওখানে ওয়ান টাইম সার্ভিস না, ওয়ান স্টপ সার্ভিস সেখানে দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। এখন আপনার কাছে মনে হবে, অন্য ব্যাংকের গল্প শুনে আপনার কাছে মনে হয় আমরা এত লেন্দি কিন্তু প্রকাশ করি না, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের কি কি বেরিয়ার, অনেক বাধা কাজ করে, আমাদের ম্যানেজমেন্টের বাধা, আমাদের কাজ হয়তো এরকম ভাবে করা আছে, অত স্মুথলি করা নেই, এরকম বিষয়। তো এখানে আমাদের এই চ্যালেঞ্জগুলি ভাববো আমরা, যে একটা এন্টারপ্রাইজ ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ, ঝুঁকি ব্যবস্থাপনা যখনই আমরা গ্রহণ করব তখন বিভিন্ন রকম আমাদের চ্যালেঞ্জ থাকতে পারে। যেমন আমাদের প্রযুক্তিগত চ্যালেঞ্জ যদি থাকে, প্রযুক্তিগত চ্যালেঞ্জের দিক থেকে যদি আমরা প্রথমে আলোচনা করি, আমাদের যত প্রযুক্তি নাও থাকতে পারে, প্রযুক্তি থাকলে হয়তো ব্যবহার করার মতো আমাদের ওইরকম সহজ সরল প্রযুক্তি বা ইন্টারফেস আমাদের নাও থাকতে পারে, ম্যান পাওয়ার নাও থাকতে পারে প্রযুক্তি ব্যবহার করার জন্য। প্রযুক্তি হয়তো অনেক কস্টলি হতে পারে, তাই না? প্রযুক্তি অনেক কস্টলি হতে পারে প্রযুক্তির ক্ষেত্রে। আর ম্যান পাওয়ারের দিক থেকে যদি আমি করি, পর্যাপ্ত ম্যান পাওয়ার না থাকা, দক্ষ ম্যান পাওয়ার না থাকা। পর্যাপ্ত ম্যান পাওয়ার বলতে বলতে আমাদের ম্যান পাওয়ার জনসংখ্যা কম, আর দক্ষ ম্যান পাওয়ার বলতে জনসংখ্যা আছে বাট দক্ষ না। তাহলে দুই পয়েন্ট আপনি দিতে পারবেন, তাই না? তাহলে পর্যাপ্ত ম্যান পাওয়ার না থাকা এবং দক্ষ ম্যান পাওয়ার না থাকা, এটা আপনি পয়েন্ট দিতে পারবেন। তারপরে আমাদের আরো থাকতে পারে যে ম্যান পাওয়ার, আচ্ছা এটা ম্যান পাওয়ার দিক দিয়ে গেল, 2টা করে পয়েন্ট দিলে যথেষ্ট। এখন ম্যানেজমেন্টের দিক থেকে, ম্যানেজমেন্টের আমাদের কর্মপরিকল্পনা জটিলতা থাকতে পারে, আমাদের যে প্রসেস আছে, প্রক্রিয়াটা কিভাবে কাজ সম্পন্ন করবে সেটা আমাদের জটিল থাকতে পারে। এই ধরনের চ্যালেঞ্জগুলো আপনি এখানে দিবেন। চ্যালেঞ্জ বলতে আমরা অসুবিধাগুলো, আপনি যে জায়গায় কাজ করেন সেটার অসুবিধাগুলো আপনি ফুটিয়ে তুলবেন এখানে। আচ্ছা, এখানে দক্ষতা উন্নত করা আছে, উন্নত দক্ষতা, তারপরে আছে সাংস্কৃতিক প্রতিরোধ, তারপরে আছে ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্টের আমাদের ডেটাগুলো অ্যানালাইসিস করার লোকবল আমাদের নাও থাকতে পারে বা প্রসেসিং বল থাকতে পারে। চ্যালেঞ্জিং প্রবিধান পরিবেশ, ঝুঁকি ব্যবস্থাপনার একত্রীকরণ। এই যে পয়েন্টগুলো এখানে দিয়েছি, এই পয়েন্টগুলো আপনার নাও মনে থাকতে পারে, এই পয়েন্টগুলো কিন্তু আপনার নাও মনে থাকতে পারে। তাহলে না থাকলে আপনি আপনার মতো করে দিবেন। এই যে আমি যে কথাগুলো বললাম, যে আমাদের ব্যাংকের চ্যালেঞ্জগুলো কোথা থেকে আসে, চ্যালেঞ্জগুলো বা অসুবিধাগুলো আমাদের ব্যাংকের ম্যান পাওয়ারের দিক থেকে আসে। আমাদের ব্যাংকের যে কর্মচারী আপনি আমি যারা কাজ করি, এদের ক্ষেত্রে আমাদের সমস্যা থাকতে পারে, ম্যানেজমেন্টের সমস্যা থাকতে পারে, আমাদের যারা নিয়ন্ত্রণ করে, ম্যানেজমেন্টের যারা চালনা করে, এদের সমস্যা থাকতে পারে। আমরা ব্যাংক তো হচ্ছে এখন শুধু আপনি আমি হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করি তা না, তাই না? তাহলে হলে আপনার আমার অসুবিধা আছে। এখন সে কাজগুলো প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে, সে প্রযুক্তিগত আমাদের সমস্যা থাকতে পারে, তাই না? এরকম প্রযুক্তিগত সমস্যা আমাদের থাকতে পারে। তো এই জিনিসগুলো, এই 3টা খাতে আমরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করবো। যদি কোনো চ্যালেঞ্জ বা কোনো কিছু করতে বলে, চ্যালেঞ্জ লিখতে বলে বা অসুবিধা লিখুন, এই ধরনের কথা প্রশ্ন যদি বলা থাকে, তাহলে আমরা এই 3টি দিক থেকে আগে ভাববো আমরা। আমার দিক থেকে আমার কি চ্যালেঞ্জ হতে পারে, কি সমস্যা অসুবিধা থাকতে পারে, আমার ব্যাংকের যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে কি হতে পারে, এবং আমরা আইটির কাছ থেকে কি কি অসুবিধা আমরা হতে পারে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে। এই টপিকটা আপনি বেছে নেবেন, দেখবেন যে আপনি হুড়মুখে পয়েন্ট ভালো মতো লিখতে পারতেছেন এবং খুব ভালো মতো লিখবেন পয়েন্ট। আচ্ছা, তো এই আইডিয়াগুলো মাথায় রাখবেন আর কি, তাহলে আপনি ভালো লিখতে পারবেন। আমি জাস্ট আইডিয়া আপনাদের ধরে দিচ্ছি, এখানে অনেকগুলো দেওয়া আছে, এতগুলো আমরা দেব না। এখানে 5 থেকে 7টি প্রশ্ন মার্ক অনুযায়ী সেটা নির্ভর করবে, 5 মার্কস থাকবে, আপনারা হয়তো 6টা পয়েন্ট দিবেন আর কি। আচ্ছা, এখন এখানে বলছে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ এআরএম। এআরএম এর কম্পোনেন্ট মানে উপাদান সমূহ। তাহলে উপাদান সমূহ কি কি? একটি এআরএম মানে কি? এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট কি জিনিস? এআরএম কি জিনিস? এআরএমটা হচ্ছে যে আমাদের দেখুন, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংকগুলি তাদের ক্রিয়াকলাপ, আর্থিক কর্মক্ষমতা ঝুঁকিগুলো শনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। তাহলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট মানে যারা রিস্ক ম্যানেজমেন্টের কাজে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের কাজে যারা নিয়োজিত থাকে, এদের আমরা রিস্ক ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট মানে ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে ঝুঁকি চিহ্নিতকরণ থেকে শুরু করে আমরা যে ঝুঁকির
মিটিগেট করা পর্যন্ত, অর্থাৎ প্রশমিত করা পর্যন্ত যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াকে, সেই কার্যাবলীকে আমরা ইআরএম বলি। খেয়াল করুন, আমরা ইআরএমএফ আগে দেখেছি, এর সঙ্গে জাস্ট এফ দেখেছি। এফটা হচ্ছে জাস্ট ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা কি, কোন ব্যক্তি কিভাবে কাজ করবে এটা চিত্র প্রকাশ করা, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আর এই কার্যাবলী যারা সম্পূর্ণ করতেছে, এই কার্যাবলীর সমষ্টি হলো ইআরএম, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এই দুটো বিষয় লক্ষ্য রাখবেন। ফ্রেমওয়ার্ক হচ্ছে কি, আমাদের কার্যাবলী যে সম্পন্ন করছে বিভিন্ন লোকজন, এই লোকের কে কোন কাজ করবে এটার জাস্ট দায়িত্ব বন্টন বা একটা রূপরেখা, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, কাঠামো। আর এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে কার্যাবলীগুলো সম্পূর্ণ করছে, এই কার্যাবলী সম্মিলিত রূপটাই হচ্ছে ইআরএম। এখানে কিন্তু কাঠামো বা ওইরকম ছক দাগানো না, কাজগুলোকেই আমরা ইআরএম বলবো। আচ্ছা, তো এখানে তাহলে এই কাজগুলো, এখানে এই কাজগুলোর উপাদান কি কি, কি কি মিলে আমাদের কাজগুলো হয় খেয়াল করুন। আমাদের এখানে দক্ষ কর্মী লাগবে, আমাদের দক্ষ, না প্রথমে যদি আমরা বলি যে ঝুঁকি শনাক্তকরণ করতে হবে, ঝুঁকি চিহ্নিতকরণ করতে হবে, পর্যায়িতকরণ করতে হবে, ঝুঁকি সেখানে মিটিগেট করার জন্য দক্ষ জনশক্তি লাগবে, দক্ষ প্রযুক্তি লাগবে, উন্নত দক্ষ দক্ষ ম্যানপাওয়ার লাগবে, উন্নত প্রযুক্তি লাগবে। এই জিনিসগুলো আর হচ্ছে উপাদান, তাই না? কারণ আমাদের এই কাজ সম্পন্ন করতে কি কি বিষয়গুলো লাগে আমাদের, সেই বিষয়গুলো এখানে আমরা তুলে ধরবো। আচ্ছা, তাহলে এখানে আছে গভর্নেন্স স্ট্রাকচার। এই যে গভর্নেন্স স্ট্রাকচার মানে কাঠামো, ঝুঁকি প্রবণতার ফ্রেমওয়ার্ক, ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি এবং নীতি পদ্ধতি, ঝুঁকি মার্কেটিং এবং যোগাযোগ, ঝুঁকি সংস্কৃতি, ঝুঁকি প্রশমন। আমরা ওই জিনিসগুলো এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে কিন্তু। খেয়াল করুন, মনিটরিং, রিপোর্টিং, ব্যবসার ধারাবাহিক পরিকল্পনা অনেক আছে। আইটি রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, বাজার, মানে বিভিন্ন দিক থেকে এখানে আলোচনা করা হয়েছে। 14টি পয়েন্ট দেওয়া আছে, আপনি আপনার মতো করে 5টি বা 7টি পয়েন্ট আপনি দিবেন। তাহলে এই জিনিসটা তো বুঝে উঠতে পেরেছেন মনে হয় যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের উপাদান সমূহ। একটা কার্যাবলী সম্পন্ন করতে, রিস্ক ম্যানেজমেন্টের কার্যাবলী সম্পন্ন করতে কি কি উপাদান লাগে। আমাদের ম্যান পাওয়ার লাগে, দক্ষ ম্যান পাওয়ার লাগে। আপনি ঠিক ওই রকম ভাবেই দেখুন, আমি আমার ম্যান পাওয়ার দিক থেকে আমি যদি চিন্তা করি, আমাদের জনগণের দিক থেকে যদি চিন্তা করি, অথবা আমরা ম্যানেজমেন্টের দিক থেকে যদি চিন্তা করি, অথবা আমি যদি কম্পিউটার, আমাদের আমাদের কম্পিউটার থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের এখানে দক্ষ জনবল থাকা, আমরা দক্ষ ম্যান পাওয়ার প্লাস আমাদের এখানে দক্ষ দক্ষ ম্যান পাওয়ারে আমাদের এখানে মূল পয়েন্টটা চলে আসবে, দক্ষ ম্যান পাওয়ার। আর এখানে ম্যানেজমেন্টের এখানে আমাদের আসবে কি, উন্নত প্রক্রিয়া। আমাদের প্রক্রিয়াটা উন্নত হতে হবে, ফিচার গুলো উন্নত থাকবে, কাজ যেন সহজে করতে পারি আমরা, সেই ইয়াগুলো উন্নত থাকবে এখানে। আর আইটির ক্ষেত্রে আমাদের থাকবে উন্নত প্রযুক্তি, আইটি থাকবে, যাতে রিস্ক গুলো সহজে আমরা চিহ্নিত করতে পারি, তারপরে সেগুলো সহজে আমরা পর্যায়িতকরণ করতে পারি, অর্থাৎ সেখানে ফিল্টারিং করতে পারি আমরা। আমরা এবং এর জন্য প্রয়োজনীয় কি কি ব্যবস্থা নেব সেটা যেন গ্রহণের ব্যবস্থা এখানে থাকে। এরকম ভাবে 3টা খাতে আমরা সবসময়ের জন্য জিনিসটাকে আমরা করে নেব, ভাগ করে নেব, নিলে আমরা এখানে সহজে লিখতে পারবো। তো আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আরো হতে পারে, আমাদের যে কমিটি হতে পারে, হ্যাঁ, এখানে কে কোন কাজে দায়িত্ব থাকবে সে কমিটি এখানে ভাগ করে দেওয়া থাকতে পারে। আমরা ঝুঁকিগুলোকে আমাদের যারা কমিটির মধ্যে থাকবে তারা ঝুঁকিগুলো চিহ্নিত করবে, পর্যায়িত করবে, মূল্যায়ন করবে। এই জিনিসগুলো মিলে তো হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এই সবগুলো মিলে হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে এর উপাদানগুলো। মানে উপাদানগুলো ওইভাবে লিখলাম না, শুধু এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আছে হোয়াট আর দ্য বেনিফিটস ইম্পর্টেন্ট কি রিকোয়ারমেন্ট অফ ইআরএম ব্যাংক। আচ্ছা, আমরা ইআরএম এর যে পরবর্তী 9টা 31 বেজে গেছে, ইআরএম এর পরবর্তী যেটা আলোচনা আছে, আমাদের মনে হয় এটা কত নম্বর অধ্যায় চলছে, এটা মনে হয় শেষের দিকে 5 নম্বর। আর একটা আছে, এটা শেষের দিকে জিএফআই। আমরা এই এটা সামনের দিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওগুলো ইউটিউবে দিব, আজকে সবগুলো দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।